ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার বন্ধুরা। আজ হোলি স্পেশালে একটা সুন্দর ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অলৌকিক, যেটা ভৌতিক এবং ব্যাখ্যাহীন। কারণ এই ঘটনাটা আমার কাছে আসেনি, আমি কালেক্ট করেছি, উপযুক্ত মনে হয়েছে, তাই জন্য চ্যানেলে শেয়ার করছি। কারণ যিনি ব্যক্ত করেছেন তার এক্সপ্রেশন যখন বলছিল সেটা সত্যি বলে মনে হয়েছে, সেই জন্য ব্যাখ্যা করে যেটা বুঝতে পেরেছি, যেটা শুনেছি, সেটাই আমি শেয়ার করব। বাই দ্য ওয়ে, হ্যাপি হোলি। সবাই সুস্থ থাকুন, ভালো করে হোলি খেলুন। কারণ হোলি এমনই একটা আমাদের উৎসব যেটা আমরা ছোট বড় সবাই মিলে আনন্দ করি। আমি তো নিজে প্রচণ্ড আনন্দ করি, বাট সেফলি। যাই হোক, ঘটনা যেখান থেকে কালেক্ট করেছি সেটা হচ্ছে আমাদের সাংসারিক সংসারের বাজার যেখান থেকে আমি করি, একজন আলুওয়ালার কাছ থেকে। বিগত প্রায় 1-1.5 বছর ওনার থেকে আমি আলু নিচ্ছি, এবং ওনাকে বলাতে উনি রাজি হন। 2 দিন আগে সকালবেলা যখন ওনার কাছে যাই, তখন যিনি উনি যেটা আমাকে শোনান ওনার জীবনী, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। চায়ে চুমুক দিতে দিতে হঠাৎ করে একটু ভাবুক হয়ে ভদ্রলোক বললেন, এটা আমার ছোটোবেলাকার ঘটনা। আমি ওনাকে বললাম যে, আপনি দাদা কোথায় থাকেন? উনি আমাকে এটুকুনি বললেন যে, নবদ্বীপ গুপ্তিপাড়া, যেটা কাটোয়ার দিকে যাচ্ছে, ওই লাইনে থাকেন। এক্স্যাক্ট লোকেশন উনি বা সঠিক গ্রামের কথা বলেননি, গুপ্তিপাড়া বলেছেন। ওনার ছোটোবেলাকার ঘটনা উনি শেয়ার করেছেন আমাকে চ্যানেলের জন্য। ঘটনাটা হচ্ছে ঠিক এরকম, যেটা উনি বলছেন সেটা আমি তুলে ধরছি। ছোটোবেলায়, তখন আমার বয়স 14-15, আমাদের ফ্যামিলির মধ্যে আমি, আমার নিচে একটা ভাই, তার নিচে একটা বোন ছিল আমার। আর ফ্যামিলির মধ্যে আমার একজন বড় জেঠু ছিলেন, আমার বাবা, আমার মা। এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি। ছোটোবেলা থেকেই আমাদের বিজনেস বলুন, সেটা হচ্ছে শাকসবজি। আমরা গ্রামের বাজারে বিক্রি বাট্টা করতাম, এবং শাকসবজির মধ্যে সবজির মধ্যে যাবতীয় যা কিছু আমাদের দোকানে পাওয়া যেত, বাবা এবং জেঠু মিলেই দোকানটা তৈরি করে। এবং শুনেছি আমার যে দাদু ছিলেন, সেই সময়কার থেকেই এই বিজনেস চলে আসছে। জেঠু আমাদের খুব ভালোবাসতেন, এবং সেই কারণে শুধু আমাকে কেন, বাবাকে স্নেহ করতেন ছোট ভাই হিসাবে। এবং সেই কারণে উনি কোনো বিয়ে শাদী করেননি। উনি বলতেন, বিয়ে করলে যদি কোনো রকম অসুবিধা হয়, তোদের প্রতি ভালোবাসা আমার যদি চলে যায়, তাহলে আমার খুব মানসিক কষ্ট হবে। এটা উনি প্রায় বলতেন। ছোটোবেলায় আমি শুনেছি খুব ভালোভাবে। বাবা এবং জেঠু মিলে আমাদের ফ্যামিলি যে বিজনেস, শাকসবজি বেচা বাজারে, সেটা নিয়ন্ত্রণ করত। সকালবেলার দিকে জেঠু যেত, বাবা একটু জলখাবার খেয়ে বেরোতো, বা জেঠুর জন্য জলখাবার খেয়ে নিয়ে যেত। জেঠু বাজারেই জলখাবার খেয়ে নিতেন, আবার জেঠু সাইকেলে করে বাড়িতে আসতেন, খেয়ে দুপুরের খাবার খেয়ে বাবার জন্য খাবার নিয়ে যেত। এরকম চলতে থাকতো সকাল থেকে রাত পর্যন্ত। তবে যে রাস্তাটা দিয়ে তারা যাতায়াত করত, সেই রাস্তাটার একটু বর্ণনা দিই। যে আমাদের বাড়ি থেকে যে বাজারে আমাদের বিজনেস ছিল, গ্রামের যে বাজার, তার দূরত্ব মোটামুটি সাইকেলে গেলে 20-25 মিনিট, পায়ে হেঁটে গেলে 45 মিনিট, 1 ঘন্টা তো লাগতোই। আমাদের 2টো সাইকেল ছিল, একটা বাবা ইউজ করতো বা জেঠু, আর একটা এমার্জেন্সি কারণে, যেহেতু তখন আমি 14-15 বছর, বাড়িতে কোনো এমার্জেন্সি থাকলে, কোনো রকম কোনো অসুবিধা হলে বা কোনো কিছু দরকার পড়লে, তখন তার ফোনের সেরকম ব্যবস্থা ছিল না, আমি সাইকেল চালিয়ে গিয়ে বাবা বা জেঠুকে বলে তার বন্দোবস্ত করতাম। ফলে আমাদের 2টো সাইকেল ছিল। এবং গ্রামের গ্রামের বাজারের থেকে আমাদের বাড়ির যে রাস্তাটা একটা জায়গায় আসতো, রাস্তাটা এমনভাবে এগিয়ে আসতো, মাঝখানে তার দুদিকে 2টো খালের মতন ছিল। এবং বর্ষাকালে
রাস্তাটা জলমগ্ন হয়ে যেত, জল উঠে আসতো। সেই জন্য বর্ষাকালে আমাদের খুব সাবধানের সহিত যাতায়াত করতে হতো। এরকম ছোটোবেলা অনেক পরিস্থিতি দেখেছি যে রাস্তাঘাট পুরো ডুবে গেছে বন্যাতে, এবং অত্যাধিক বৃষ্টি বা বাঁধের জল ছাড়াতে। তো এরকমভাবেই আমাদের ফ্যামিলি চলতে থাকে। তখন আমি স্কুলে পড়ি। হঠাৎ করে জেঠুর রাত্রিবেলা একদিন এরকম হয় যে বাবা যেতে পারে না, জেঠুই একা সকাল থেকে দোকান চালায়। তো রাত্রিবেলার দিকে আসতে গিয়ে তিনি একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি সাংঘাতিকভাবে অসুস্থ হন, এবং হৃদরোগ দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে অকেজো পায়ে আর তিনি চলতে পারেন না, এরকম পরিস্থিতি পরিণত হয়। যখনই এরকম পরিস্থিতি পরিণত হয় তখন থেকেই ধীরে ধীরে আমাদের সংসারে অভাব অনটন লেগে থাকতো। কারণ জেঠু বাবা মিলেই দোকানটা চালাতো, বাজারের দোকানটা একটা উঁচু জায়গার মধ্যে। শাক সবজি, আলু পট সব কিছুই সবজি আমাদের দোকানে পাওয়া যেত, এবং এটার কারণেই আমাদের ওখানে অনেক বাজারের মধ্যেই অনেক শত্রুও জন্মেছিল, যারা অনেক সময় অনেক ক্ষয়ক্ষতিও করেছে। যেমন ধরুন, বাজার তো এরকম রাত্রিবেলা বন্ধ হতো, বাবা জেঠু চলে আসতো, জিনিসপত্র ফেলে দিত, নষ্ট করে দিত, হিংসা করুন। কারণ আমাদের দোকানটা এমনই ছিল, সমস্ত রকম জিনিসপত্র আমরা রাখতাম এবং ক্রেতাকে দিতাম, বিক্রেতাকে দিতাম। জেঠু যখন খুব অসুস্থ হয়ে পড়ে, বাবাকে একাই সামলাতে হয়। সকালবেলা যাওয়া, আবার আসা। মাঝে মাঝে আমিও এরকম দেখি, তখন তো আমি স্কুলে পড়ি এবং যথেষ্ট 14-15 বছর বললাম, সেই জন্য একটা সাইকেল আমাদের রাখা থাকতো, যে এমার্জেন্সি কারণে আমি যাতে যাতায়াত করতে পারি বা বাড়িতে কোনো অসুবিধা হলে খবরাখবর বাজারে দিতে পারি বাবা বা জেঠুর কাছে। তো জেঠু অসুস্থ হয়ে পড়াতে সে একদমই অকেজো হয়ে যায়, এবং বাবাকে পুরো সংসারটা সেরকমভাবেই টেনে নিয়ে যেতে হয়, এবং বিক্রি বাট্টাও দেখতে গেলে ধীরে 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 কমতে থাকে। এরকম এক পরিস্থিতিতে একদিন মাঝে মাঝে আমি কি করতাম, স্কুল ছুটি নিয়ে বাবার কাজে হাত লাগাতাম। আমি গেলে বাবাকে পাঠিয়ে দিতাম, বাবার থেকে দামপত্র সমস্ত কিছু জেনে নিতাম এবং পাঠিয়ে দিতাম। বাবা চলে এসে বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার যেত, আমি তখন বাড়িতে চলে আসতাম। এই করতে করতেই সংসার চলে। সংসারের পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়ায়, কারণ এতজনের পেট টানা, তার সঙ্গে সঙ্গে ওষুধপত্র জেঠুর খুব শরীরকে সুস্থ রাখতে গিয়ে, বা হৃদরোগ যেটা দেখা গেছিলো, স্ট্রোক হয়ে গেছিলো, সেই ক্ষেত্রে অনেক রকম ওষুধপত্র চলছিল। তো সেই ওষুধের টাকা পয়সা, এবং এমন কিছু কিছু ওষুধ যেটা কলকাতা থেকে আমাদের কিনে নিয়ে যেতে হতো। বাবাই আসতেন কোনো সময় বাজার অফ দিতে, আবার কোনো সময় হাফবেলা আমি গিয়ে বসতাম, হাফবেলা বন্ধ থাকতো। তো এইরকমভাবে অ্যাডজাস্ট করে আমাদের চলেছে, এবং দিনে দিনে আমাদের অর্থনৈতিক অভাব এতটা বেড়ে যায়, যেটা এমন একটা পরিস্থিতি আসে যেখানে একবেলা খেলে আর একবেলা চিন্তা করতে হতো যে পরের বেলাটা, রাত্রির বেলাটা কীভাবে আমরা পেট ভরাবো একে অপরের। এদিকে ভাই ছোট এবং বোনও খুব ছোট, সেখানে বড়োর মধ্যে, সন্তানদের মধ্যে আমি বড় ছিলাম। তো এখানেও অবস্থাতে বাবাকে আমি সম্পূর্ণভাবে বলি, আমি স্কুলে আর যেতে চাই না, স্কুলের টাকাটাও তাহলে বেঁচে যাবে, আর আমি তোমার সঙ্গে হাত লাগাতে চাই কাজে, যাতে আগের মতন পরিস্থিতি যদি ধীরে ধীরে ফিরে আসে। কারণ একটা মানুষ চারিদিকে কত করবে। এবং মাঝে মাঝেই বাবা জেঠুকে কথা বলতে শুনেছি, যে জেঠু প্রায়ই বলতো যে এরকমভাবে বেঁচে থাকার থেকে আমি যদি চলেই যেতাম, তাহলে তোর ঘাড়ে এত বোঝা এসে চাপতো না। তো বাবা একে অপরের প্রতি এতটাই ভালোবাসা থাকতো, তো বাবা তাকে চুপ করিয়ে অন্যরকম কথা আলোচনা করতে বললো, সব কিছু ঠিক হয়ে যাবে, যেটা একটা ফ্যামিলিতে হয়ে থাকে। কিন্তু একদিন হঠাৎ যা হলো, সেটার জন্যেই কিন্তু দাদা উনি আমাকে বলছেন, আজকে এই যে দোকানটা দেখছেন আমারই হয়ে গেল। আমার বয়স দেখে উনি বললেন, আমাকে বয়স দেখে কতটা, তো আমি যেটা আন্দাজ করেছিলাম মোটামুটি, ওনার বয়স এখন
62। তো অতদিনের আগেকার ঘটনা। ওনার যখন বয়স 14-15 বছর তখনকার ঘটনা উনি শেয়ার করছেন আমার সঙ্গে। এবং অভাবের সঙ্গে আবার ফিরে এলেন ঘটনায়। অভাবের সঙ্গে সঙ্গে শত্রুতাও প্রচণ্ডভাবে বেড়ে যায়। দেখা যায় যে বাবা যখন চলে আসতো মাঝে মাঝে আমিও যেতাম, এবং আমি অনেক সময় লেট হয়ে যেত যেতে, যেহেতু দুটো সাইকেল, অনেকটা রাস্তা, এবং বর্ষাকালে তো বিশেষ করে খুবই প্রবলেম হতো। খুব সাবধানের সহিত ওই রাস্তাটা আমাদের অতিক্রম করতে হতো। তো সেই ক্ষেত্রে জিনিসপত্র ফেলে দেওয়া, নষ্ট করে দেওয়া, চুরি করে নেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো লেগেই থাকতো। আমরা জানতাম কারা করছে, মানে বাবা জেঠু জানতো কারা করছে, কিন্তু সঠিক প্রমাণ না থাকার দরুন আমরা কেউ কিছু তাদের বলতে পারতাম না। একদিন এরকম এক পরিস্থিতি এলো যেখানে আমাদের জীবনে আরও দুঃখ নেমে এলো। সেই পরিস্থিতিটাই থেকেই এই ঘটনার সূত্রপাত, যেটা শোনার জন্যে আপনি আমাকে বলেছেন। যথারীতি সকালবেলা বাবা সাইকেল নিয়ে বাজারে যায়, আর মোটামুটি বেরিয়ে যেত প্রায় 4টে 4:30। আর আমাদের গ্রামের সকাল যে হতে না হতেই বাজার দোকান চালু হয়ে যায়। এখনও সেই পরিস্থিতি আছে, তবে অতটা সেরকম নয়, অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রায় দিনে 4টে কি 4:30-এর মধ্যে বাবা বাজারের উদ্দেশ্য বেরিয়ে যেত, শাকসবজি জোগাড় করতো। এবং মাঝখানে একটা কথা, আমাদেরও কিন্তু অনেক ক্ষেত ছিল, কিন্তু সব সময় হয়ে উঠতো না চাষবাস করে মানে উৎপাদন করা। কিন্তু হ্যাঁ, বাবা জেঠু যখন একসঙ্গে কাজ করতো তখন তা চাষবাসও করেছে, চাষের সবজিও দোকানে নিয়ে গেছে। এরকম না হলে বাবা যখন একা দায়িত্ব ঘাড়ে এসে পড়লো তখন উনি জোগাড় করতেন। কোনো সময় কলকাতায় আসতেন, আমাদের ওখানেও অনেক কিছু এরকম শাকসবজি একটা জায়গায় স্টোর হতো, সেখান থেকে ফ্রেশ শাকসবজি নিয়ে এসে বিক্রি করতো। তো এই সমস্ত ব্যাপারে তাকে 4টে 4:30 বেরিয়ে যেতে হতো। সেদিনও উনি বেরিয়ে যান এবং বলেই বেরোন যে রাস্তাঘাটে কোনো কিছু জলখাবারের ব্যবস্থা করে নেবে, একটু কাজ বেশি আছে, একদম রাত্রিবেলা ফিরবে। যথারীতি বিকেলবেলার দিকে আমার জেঠুর শরীর খারাপ হতে থাকে এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে। বাবাকে প্রচণ্ডভাবে ডাকতে থাকে যে ওকে ডেকে নিয়ে আয়। তো আমি তো ঘরেই ছিলাম, মোটামুটি এদিক ওদিক যাব কি যাব না, মা একা এবং আমার যে ভাই বা বোন, তখন তারা খুবই ছোট, বুঝতেই পারছেন। আমার যখন 14-15 বছর, তাদের তো, এবং আমাদের ভাই বোনের মধ্যে একটা বড় গ্যাপ ছিল। তো এখন বুঝতেই পারছেন, তখনকার দিনে তো আমরা মানুষ সেই হিসাব মতন। তো তাদের সঠিক মানে রেখে, আমার তখন এটা মনে হয়নি যে রেখে বাবাকে খবর দেব। তো এরকমভাবে করতে করতে প্রায় 1 ঘন্টার মধ্যে, বললে বিশ্বাস করবেন না, আমার জেঠু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং সেটা ছিল একটা বর্ষাকালীন। সেই অবস্থাতে মা আমাকে বলে যে বাবাকে খবর দিতে, কারণ অবস্থা ভালো বুঝছি না। তখন আমরা জানি না কিন্তু জেঠু মারা গেছে, এমনই পজিশানে মনে হচ্ছে যে শুয়ে রয়েছে। পরে আমরা বুঝতে পেরেছিলাম জেঠু আর আমাদের হয়তো কিছুক্ষণ আগেই মারা গেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমি সাইকেল নিয়ে বেরোই এবং বেশ তখন সন্ধে হয়ে গেছে, মানে এই ঘটনাটা ঘটতে ঘটতে বেশ সন্ধে হয়ে গেছে। এবং যথারীতি বর্ষার সময় বুঝতেই পাচ্ছেন, রাস্তায় জলও উঠে এসছে, সকালের দিকে ভারী বৃষ্টি হয়েছে। তো ধীরে ধীরে যেতে যেতে বাবার কাছে গিয়ে পৌঁছই। তখন মোটামুটি আন্দাজ মতন বলতে পারবো, প্রায় ধরুন বাবার 1 ঘন্টার মধ্যে কি 1.5 ঘন্টার মধ্যে বাজার দোকান বন্ধ করে উঠে আসবেন, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই রকম যা পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছি, মানে সময় গিয়ে বাবাকে এটাই বলি যে জেঠুর প্রচণ্ড শরীর খারাপ, তুমি এক্ষুনি চলো। আমি আসতে পারছিলাম না, মা আমাকে পাঠালো, যে জানি না কি হবে। এই না বলাতে বাবা সমস্ত কিছু তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে সাইকেল নিয়ে রওনা করি আমরা দুজনেই। কিছুক্ষণ আসার পর বৃষ্টি আরম্ভ হয় এবং দুজনের কাছেই, বাবার কাছেও নয় আমার কাছেও ছিল না, বাবার কাছে সকালে যে ছাতাটা তাড়াহুড়োর মাথায় বেরোতে গিয়ে দোকান থেকে ভুলে যান তিনি, আর আমি তো নিয়েই বেরোইনি। বৃষ্টি আরম্ভ হয় এবং ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়, কিন্তু সময় তো অতিক্রম করছে, আমাদের আসতেই হবে বাড়িতে।
ঠিক ওই যে রাস্তাটা বলেছিলাম যে দুদিকে ঝিল, মানে রাস্তায় জল উঠে আসে, ওইখানে রাস্তায় একটা বট গাছের মতন ছিল রাস্তার সাইডে। বাজার থেকে যদি আপনি বাড়ির উদ্দেশ্যে আসেন তাহলে আপনার লেফট হ্যান্ড মানে রাইট বাম দিকে পড়বে, লেফট হ্যান্ড সাইডে পড়বে। সেখানে দেখি একজন, দূর থেকেই আমরা দুজনেই দেখতে পেয়েছি, আমিও দেখতে পেয়েছি এবং আমার বাবাও দেখতে পেয়েছে, জেঠুর মতন একজন কেউ দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই হতবাক হয়ে যাই, জেঠু এখানে কি করে সম্ভব? যে মানুষটা বিগত কয়েক মাস উঠতে পারছে না, বসতে পারছে না, সে শোয়া, মানে তার হৃদরোগের জন্য শোয়া এবং প্যারালাইসিস সম্পূর্ণ, চলতে ফিরতে পারে না, সে এখানে কি করছে? তো যথারীতি বাবা আগে যায়, আমি তো পেছনেই ছিলাম। বাবা ওখানে গিয়ে সাইকেল রাখে। সাইকেল রাখার দরুন, মানে সাইকেল রাখে মানে কি, স্ট্যান্ডও করেনি, মাটিতে শুয়ে, রাস্তায় জল, আবার দৌড়ে গেছে। উনি গিয়ে আলোচনা, মানে জিজ্ঞেস করছেন যে তুমি কি করে এখানে এলে, কি করে, কি নিয়ে এলো তোমাকে এখানে? সেই অবস্থায় জেঠুর মুখ থেকে যে কথাটা শোনা যায় যে আমার কাছে আর বেশি সময় নেই, আমাকে অনেক দূর যেতে হবে, শুধু দেখা করতে এলাম, আমাকে এবার যেতে হবে, তুই বাড়ি যা। বলে জেঠু অন্যদিকে, মানে যেদিক থেকে বাজার থেকে আমরা বাড়ির দিকে আসছি, উনি বাজারের দিকে যাচ্ছেন। আমিও তখন সাইকেল থেকে নেমে পড়েছি, নেবে জেঠুর সামনে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়াতে উনি এটাই বললেন, হয়তো অনেক কিছু বলবার চেষ্টা করছিলেন, কিন্তু একটু হাসলেন, হেসে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দুজনই, আমি অতটা তখন বুঝতে পারিনি। বাবা আমাকে এটাই বলল, এক্ষুনি বাড়ি চল, তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে। উনি হয়তো আন্দাজ করতে পেরেছিলেন কি ঘটনা ঘটেছে। এবং যথারীতি আমরা বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে দেখি বাড়িতে কান্নাকাটি চলছে, জেঠু মারা গেছেন। কিন্তু হ্যাঁ, এখানে যে কথাটা বলতে আমি মাঝখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, মানে উনি আমাকে বলছেন, সেটা হচ্ছে যখন জেঠুর সঙ্গে নাকি বাবার দেখা হয়েছিল, আমি একটুখানি দূরত্বে ছিলাম, তখন আমিও হতবাক যে কী করে এই মানুষটা যে এতগুলো মাস বিছানায় শোয়া, সে উঠে এসেছে এবং কার সঙ্গে উঠে এসছে এবং এত তাড়াতাড়ি সময়, আমার মাথায় তখন সেই সমস্ত চিন্তা চলছে। যেটা জেঠু বাবাকে বলেন যে এখানে কোনো কিছু আর হবার নয়, তোরা কলকাতায় গিয়ে দোকান খোলার চেষ্টা করিস, ওখানে সব কিছু বন্দোবস্ত হবে এবং উন্নতি হবে। যেটা আমরা মানে আমার মা, ভাই, বোন, তখন তারা খুব ছোট, অতটা সারা রিয়েলাইজ করতে পারিনি, কিন্তু আমি, আমার মা তখন বুঝতে পারি যে এটা তিনি বাবাকে বলে গেছেন। এবং দাদা, এখানেও এটাও বলা উচিত যে জেঠু মারা যাওয়ার পর আমাদের তো প্রচণ্ডই খুবই মানসিক এবং সমস্ত দিক দিয়ে প্রবলেম হয়। এই কারণে তিনি একজন, মানে আমাদের এতটাই ভালোবাসতেন যে তিনি কখনো বিয়ে শাদির কথা চিন্তা করেননি, যেহেতু ভালোবাসা কমে যাবে বলে। কিন্তু উনি মারা যাওয়ার 1 মাস পরে এটাও দেখেছি, ঠিক মোটামুটি মনে আছে আমার, যে সমস্ত শত্রুগণ আমাদের বাজারে ক্ষয়ক্ষতি করতো, তাদের একটা অস্বাভাবিক মৃত্যু আমরা লক্ষ্য করে দেখি। কেউ ধরুন মাঠে মারা গেছে, কেউ পাগলের মতন হয়ে গেছে, এবং 2-1 জন এমনি সত্যিকারেরই মারা গেছিলো, কিন্তু তাদের কেউ বাড়িতে নয়, ওই রাস্তায় ফেরার সাথে হঠাৎ করে কোনো কিছু, এবং পুলিশ তদন্ত হওয়াতেও কোনো কিছু হদিশ হয়নি, যেগুলোকে প্রমাণিত করা হয়েছিল যে মার্ডার হিসাবে, বা কেউ তাকে এমন কিছু দেখেছে বা এমন কিছু ঘটেছে যেটা সম্পূর্ণ অস্বাভাবিক, মানে ন্যাচারাল নয়, সেই হিসাবে তারাও শেষ হয়। এবং তারপর থেকে বাবার ইচ্ছে অনুযায়ী, মানে সেই যে বাবা কলকাতায় আসতে শুরু করে, এই যে দোকানে বসে আমি আপনাকে এই গল্পটা শোনাচ্ছি, এই দোকান বাবার জীবদ্দশায়, এখন তিনি মারা গেছেন, তিনি চালাতেন। এবং তারপর আমি কিছুটা লেখাপড়া করি, কিছুটা ক্লাস অতিক্রম করার পর ধীরে ধীরে আমারও মনে হয় যে বাবার এতটা যাতায়াত, মানে সে সপ্তাহে আসতো, সপ্তাহে যেত, মানে একদিন অন্তর উনি, মানে এতটাই কষ্ট করতেন, ডেলি প্যাসেঞ্জারই করতেন বলতে পারেন।
একদিন মানে থাকার জায়গা সেরকম ছিল না, দোকানেই শুতো, দোকানেই, এবং পরে কোনো একটা সময় আবার যেত রাত্রিবেলার দিকে, আবার ভোরবেলা ফিরে আসতো, এরকমভাবে মানে দোকান খুলতে সেই সময় একটু দেরি হতো কলকাতা যেতে, এবং সেই দোকান আজও চলছে। তো এই ঘটনা বলে উনি চুপ করে যান। বন্ধুরা, এখান থেকে সত্যিকারের খুব অস্বাভাবিক একটা জিনিস, যে একটা অলৌকিক জিনিস আমরা এখান থেকে খুঁজে পাই, যে সবসময় যে আত্মা বা স্পিরিট, সবসময় যে আমাদের ভয় বা ক্ষতি, এরকম অনেক স্পিরিট অনেক কিছু কানে আসে আমার, যারা আফটার ডেথ বডি ছাড়ার পরও মানুষকে ইনফরমেশন দেয়, সঠিক গাইড করে, রক্ষা করে। এখানে দুটো জিনিসই আমরা এই গল্পের মানে এই ঘটনার মধ্যে বা গল্প, যার কাছে গল্প সে তার কাছে গল্প মধ্যে পেলাম, যে অলৌকিক তো ঘটনাই, যে শেষ তাকে মানে মৃত্যুর পর যেখানে যেতে হবে, তার যেখানে ডেস্টিনি, তার আগে তার ভাই বা ভাইপোর সঙ্গে দেখা করা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে যারা তাদের শত্রু ছিল, আমার মনে হয় তিনিও সেটা বিশ্বাস করেন যে তিনিই কিছু ব্যবস্থা করেছিলেন, যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছিল সেই সময় তারা জানতেন, অথচ বলতে পারেননি। তো আফটার ডেথ যে ভৌতিক ব্যাপারটা, এখান থেকে আমরা বুঝতে পারি। যাই হোক, ঘটনাটা আমার ঠিকঠাক লেগেছে, সঠিক লেগেছে বলি, কারণ ভদ্রলোক যখন শেয়ার করছিলেন তখন ওনার এক্সপ্রেশন, বোঝানোর টেকনিক ঠিক লেগেছিল বলে আমি এই চ্যানেলে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, হোলি ভালো করে কাটান।